হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের দিয়া ম্যাম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানে ধাতুবিদ্যার সেকেন্ড পার্ট। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা ধাতুর নিষ্কাশনের যে নীতি আর তার জারণ বিজারণ এই সম্পর্কে জানবো। এগুলো নিয়ে আজকে একটা ডিটেল ডিসকাশন আমরা করব। তার আগে প্রথমে যে জায়গাটা আমরা জোর দেব সেটা হচ্ছে জারণ বিজারণের জায়গাটা। জারণের ইংলিশ মিনিং হচ্ছে অক্সিডেশন আর বিজারণের ইংলিশ মিনিং হচ্ছে রিডাকশন, ঠিক আছে? তো এই জারণ বিজারণ কিভাবে হয় বা ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বোঝায়, এই বিষয়গুলো, তড়িৎ বিশ্লেষ্যতা কি, এই জিনিসগুলো নিয়ে একটা ডিটেল ডিসকাশন আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য রেখেছি। তোমরা যদি ক্লাসটা করো তাহলে তোমাদের ধাতু নিষ্কাশনের নীতি এবং জারণ বিজারণটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, তোমাদের প্রথম কোয়েশ্চেন কি, জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। এবারে জারণ বলতে ঠিক কি বোঝানো হয়? জারণ হচ্ছে বেসিক্যালি কোনো পরমাণু বা আয়ন থেকে যদি আমরা ইলেকট্রনকে বের করে দিই তখন সেটা হচ্ছে জারণ, আর যদি আমরা ইলেকট্রন গ্রহণ করি তখন সেটা কি হচ্ছে বিজারণ। এইটা হচ্ছে বেসিক সংজ্ঞা হচ্ছে জারণ আর বিজারণের। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। যেমন আমরা কি জানি ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ হয়। এবারে যদি আমি ইলেকট্রন ছেড়ে দিই তাহলে সেই পরমাণুটার চার্জটা কি হবে? অবশ্যই ধনাত্মক হবে, তখন সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে, ঠিক আছে? আবার যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ হচ্ছে মানে কি ইলেকট্রন গ্রহণ করছে, তখন সেটা কি হবে? তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এটা মনে রাখবোটা কি করে? মনে রাখার ট্রিক্সও আমিই বলে দেবো, কোনো চিন্তা নেই, সংজ্ঞাও আমিই লিখিয়ে দেবো। কিন্তু তোমরা এখানটাতে দেখো জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও যদি তোমাদের বলা হয়, সবসময় তোমরা মনে রাখবে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করছে। তো যদি জারণের ক্ষেত্রে আমরা একটা সাপোজ যদি পরমাণু নিই, যেমন হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম যদি নিই, সোডিয়ামের সংকেত আমি এখানে লিখছি Na, ঠিক আছে? তো এবার এনের ক্ষেত্রে আমরা যেটা জানি একদম এর বাইরের কক্ষে কি থাকে, একটা ইলেকট্রন থাকে, তাই তো 281 আমরা জানি তো এর ইলেকট্রন বিন্যাস যে 281। তো এবারে এর যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকছে, এই একটা ইলেকট্রনকে যদি সোডিয়াম ছেড়ে দেয় তাহলে সব থেকে বেশি স্টেবল হবে, কারণ ওর তো এই অরবিটটাও যদি দেখি এটাও ফুলফিল্ড আর এটাও যদি দেখি এটাও ফুলফিল্ড, তাই না? 2-8 আছে, তো এটা বেশি ফুলফিল্ড হচ্ছে, আর এটা কি একটা 1 হয়ে রয়েছে, একটা ইলেকট্রন হয়ে বসে রয়েছে। তো ওই একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে ওর কি হবে? তাহলে এটা Na+ হয়ে যাবে, Na+। তখন এর বাইরের কক্ষে কি 2-8 থাকবে, ঠিক আছে? তখন এর বাইরের কক্ষে আর কোনো কি এরকম 1 ইলেকট্রন থাকছে আর একটা এরকম কোনো অড নাম্বারের ইলেকট্রন থাকছে? কোনো অড নাম্বার ইলেকট্রনের থাকছে না, কারণ সেই ইলেকট্রনটাকেও ছেড়ে দিয়েছে। এবারে ইলেকট্রনটাকে তো ছেড়ে দিল, এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার ফলে কি হলো? Na+ হয়ে গেল। তাহলে আমরা যখন লিখবো যে জারণের ক্ষেত্রে তখন আমরা এভাবে লিখবো Na, ঠিক আছে? Na থেকে এখানটাতে লিখবো মাইনাস অফ ইলেকট্রন, কারণ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে Na+। তখন এর ইলেকট্রন নাম্বার কত হচ্ছে? 10। আর এর আগে ইলেকট্রন নাম্বার কত ছিল? 11। আর এখন হলো কত? 10। কেন হলো? একটা ইলেকট্রনও ছেড়ে দিল। এবার সাপোজ যদি আমরা দেখি যখন আবার এই যে এই ইলেকট্রন যখন আবার এটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? সাপোজ যদি কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তার ক্ষেত্রে কি হবে? তখন তার ক্ষেত্রে মাইনাস চার্জ সে বসাবে, তখন তার ক্ষেত্রে কি সে মাইনাস চার্জ, তার মাথায় মাইনাস চার্জ বসে যাবে একটা। আর যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে জারণের ক্ষেত্রে তখন সে পজিটিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি জারণের ক্ষেত্রে এক্সাম্পল, ঠিক আছে? জারণ, ওকে। এবার একটা বিজারণেরও আমি তোমাদের এক্সাম্পল দেখাবো। আবার যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি, সাপোজ ক্লোরিনের ক্ষেত্রে দেখবে তোমরা থাকে 2-8-7, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 7, 7টা। এবারে ওর পক্ষে 7টা ইলেকট্রন ছাড়াটা বেশি কঠিন, কিন্তু ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা ওর জন্য বেশি সুবিধাজনক, তাই তো? 7টা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে আর একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, কোনটা বেশি সুবিধাজনক হবে? একটা ইলেকট্রন গ্রহণ করা। তো ও কি করবে? ও একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করেও কি করবে? ওর বাইরে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন বানাবে, তাহলে কি হলো? এটা সুস্থিতি লাভ করলো, তাই তো? এবারে তাহলে আমরা যদি লিখি এরকম ভাবে
Cl মাইনাস যখন হচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে 288 হয়ে যাচ্ছে, তাহলে বাইরের কক্ষে কি হলো 8টা ইলেকট্রন চলে আসলো, তখন এ কি এ একটা স্টেবল স্টেটে থাকছে, মানে এটা সুস্থিতি লাভ করছে, তাই তো। এবারে আমরা এটাকে এইভাবে লিখি Cl প্লাস ইলেকট্রন, এখান থেকে হচ্ছে কি Cl মাইনাস, Cl মাইনাসটা কেন আসলো, এই একটা ইলেকট্রনকেও গ্রহণ করলো, কি করলো একটা ইলেকট্রনকেও গ্রহণ করলো, এই ঘটনাটাকে কি বলছি আমরা, এই ঘটনাটাকেই আমরা বলছি বিজারণ। তাহলে বিজারণ কি বোঝা গেল, যখন আমরা ইলেকট্রন গ্রহণ করছি দ্যাট ইজ কল্ড বিজারণ, যখন আমরা ইলেকট্রন ছেড়ে দিচ্ছি দ্যাট ইজ কল্ড জারণ। আবার যদি ধরো এই যে Na প্লাসটাই, যদি এখানে Na প্লাসটাই যদি একটা ইলেকট্রন গ্রহণ করি তো সাপোজ, তাহলে কি হতো, তাহলে Na হয়ে যেত, তখন এইটাও কিন্তু বিজারণের আন্ডারেই পড়ছে, এটাও কিসের আন্ডারে পড়ছে, বিজারণের আন্ডারেই পড়ছে, কারণ আমরা এখানে ইলেকট্রনীয় সংজ্ঞা চেয়েছি, মানে ইলেকট্রন নেওয়া লেনা দেনার ওপরেই আমাদের কি ইলেকট্রনের যখন লেনদেন হচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করছে জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে। তো আমরা এখানটাতে শুধু এইটুকুই দেখবো যে ইলেকট্রন ছাড়ছে না ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন এখানে ছেড়ে দিয়েছে তাই জন্য হয়েছে ওর জারণ, যখন ইলেকট্রন গ্রহণ করেছে তখন এটা হলো কি বিজারণ, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে, এটা হচ্ছে সোজা সাপটা এর হিসেব, এর হিসেবটা হচ্ছে এরকমই সোজা সাপটা। কিন্তু এবার এখানটাতেই অনেকের মনে রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে যে জারণটা মনে রাখবো কি করে, যে ইলেকট্রন ছাড়ে নাকি ইলেকট্রন গ্রহণ করে, বা জারণ বিজারণে গুলিয়ে যায়। তো তোমরা একটাকেই মনে রাখো না, যে কোনো একটাকেই, যে ইলেকট্রন গ্রহণ করলে জারণ হয়। এবারে তুমি বলবে যে আমার তাও ভুলে যাচ্ছি, আমাদের অনেক ক্ষেত্রে প্রচলিত অনেকেই এটা আমরা শুনে গেছি যে এই যা, এই একটা টার্ম আমরা শুনি, তাই তো, এইটা দিয়ে অনেকেই মনে রাখে জারণেরটা। তো তুমি এভাবে মনে রাখতেই পারো এই যা, যদি এরকম লিখে দাও এই যা। এইবারে এই এই অটা ফর আসছে কি, এইটা হচ্ছে এই যা মানে হচ্ছে ইলেকট্রন তুই যা, ইলেকট্রন তুই যা, ইলেকট্রন তোকে তুই যা মানে হচ্ছে ইলেকট্রন তোকে ছাড়লাম, ইলেকট্রন ছেড়ে দিল, হলো কি জারণ। আবার এদিক থেকে এই যে যা থেকে আসছে কি জারণ। আর এই যে এই যেটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানোড দ্বার। তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা এটা জানতে পারবো, তড়িৎ বিশ্লেষণ যখন আমরা পড়বো তড়িৎ বিশ্লেষণটা, তো ওখানটাতে আমরা জানতে পারবো যে অ্যানোড দ্বার কি, ক্যাথোড দ্বার কি। তোমাদের এইটুকু আমি বলছি, অ্যানোডের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে জারণ, অর্থাৎ অ্যানোডের ক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাই জন্য এটা হচ্ছে জারণ, অ্যানোড দ্বারা যেটা হয় সেটা হচ্ছে জারণ। আর এই যে যা মানে হচ্ছে ইলেকট্রন তুই যা, এটা দিয়েও মনে রাখতে পারো, বা তুমি চাইলে আরেকটা দিয়েও মনে রাখতে পারো। আমি তোমাদের আরেকটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ধরো আজ যা, এখান থেকেও তুমি মনে করো যদি যাটা দিয়ে মনে রাখো তাহলেও তোমার মনে থাকবে। যা জ এখানটাতে হতে পারে, তো জয়ের জন্য যদি তোমাদের গন্ডগোল হয়ে থাকে সাপোজ আমি বলছি, তাও মনে রাখার দরকার নেই, আজ মনে রাখবে, শুধু আজ, এখান থেকেই মনে রাখবে জারণ ঘটছে, জারণ ঘটছে। বা যাটা লিখলে, এই যে যাটা তুমি যদি লেখো তাহলে যা থেকে তুমি কি মনে রাখবে, ইলেকট্রন তুই যা, কি ইলেকট্রন তুই যা, ইলেকট্রন তুই বেরিয়ে যা, ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন বেরিয়ে গেলে কি হচ্ছে জারণ হচ্ছে, ব্যাস তাহলে মনে রাখা সোজা হয়ে যাচ্ছে। আজ যা বললে আমি বুঝে নেব কি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে এটা কি হচ্ছে জারণ হচ্ছে। আর অফ এখানে থাকছে, এটার থেকে আমি অ্যানোড লিখতে পারি। তো দুটোভাবেই মনে রাখতে পারো, যার যেটা ইচ্ছে, ঠিক আছে, যার যেটা ভালো লাগে। প্রচলিত যেটা খুব এই যা, আমি ওটাও বলে দিলাম, আমি আরেকটাও বলে দিলাম আজ যা, এটা দিয়েও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, তুমি যেটা খুশি সেটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর জারণের যদি ইংলিশ টার্মটা একটু লিখে নাও, জারণের ইংলিশ টার্মটা হচ্ছে অক্সিডেশন, জারণের ইংলিশ টার্মটা কি অক্সিডেশন, ঠিক আছে, জারণের ইংলিশ টার্মটা হচ্ছে অক্সিডেশন, এটা একটু লিখে রাখবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে বোঝাবো, সেটা হচ্ছে বিজারণ, বিজারণেরও যদি ইংলিশ টার্মটা মনে রাখতে চাও সেটা হচ্ছে রিডাকশন, রিডাকশন, ঠিক আছে, বিজারণের ইংলিশ টার্মটা কি রিডাকশন, জারণের ইংলিশ টার্ম কি অক্সিডেশন। তাহলে আশা করছি এইটুকু মনে রাখা সম্ভব হবে, জারণ কাকে বলছি আর বিজারণ কাকে বলছি, যে কোনো একটা দিয়ে মনে রাখবে। তাহলে এখানটাতে আমরা জানলাম কি যে জারণ হয় হচ্ছে অ্যানোড দ্বারে আর ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, ক্যাথোড হবে, বিজারণটা তাহলে কোথায় হচ্ছে ক্যাথোড দ্বারে হবে, বিজারণ কোথায় হয় ক্যাথোড দ্বারে হয়, বিজারণ কোথায় হচ্ছে ক্যাথোড দ্বারে হচ্ছে। আর তখন কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা অ্যানোড ইংলিশে লিখেছি, এটা অ্যানোডের ইংলিশ টার্ম আর বেঙ্গলি টার্ম, অ্যাকচুয়ালি ইংলিশটা এখানে বেঙ্গলিতে লেখা হয়, ঠিক আছে, তো দুটোই আমি লিখে দিলাম। ক্যাথোড, ঠিক আছে, তো ক্যাথোড দ্বারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ফলে বিজারণ হয়। ব্যাস এইটুকুই মনে রাখা হচ্ছে তোমাদের কাজ, যে বিজারণ কখন হচ্ছে কখন জারণ হচ্ছে, এটুকুকে মনে রাখবে, ব্যাস তাহলেই হবে।
এরপরে আমি ইলেকট্রনের সংজ্ঞাটাও তোমাদের লিখিয়ে দেবো। তার আগে যদি এখান থেকে কিছু নোট ডাউন করবার ইচ্ছে হয় বা যদি স্ক্রিনশট নিতে চাও তো তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আশা করছি এরপর আর মনে রাখতে অন্তত কারো কষ্ট হবে না, যে কি করে মনে রাখবো, কি করে মনে রাখবো ইলেকট্রনের ক্ষেত্রে কখন ইলেকট্রন বেরিয়ে গেলে কোনটা হচ্ছে, কোন দ্বারে কোনটা হচ্ছে, এই মনে রাখার আশা করছি এই যে জটলাটা সেটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তোমরা চাইলে নোট ডাউন করে নাও। এরপরে আমি আনবো হচ্ছে সংজ্ঞাগুলো লিখে দেবো এরপরে। আচ্ছা, এইবারে সংজ্ঞাটা দেখো। জারণ অক্সিডেশন, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয় তাকে বলা হয় জারণ। এবার বর্জিত মানে কি? বর্জিত মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে? বর্জিত মানে হচ্ছে ত্যাগ করা। হ্যাঁ, এবারে এখানটাতে উদাহরণটা দেখো। এনএ থেকে এনএ প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস হয়েছে। আমি তোমাদের কি দেখিয়েছিলাম যে এনএ মাইনাস ইলেকট্রন, তো এখানে কি করে প্লাস হয়ে গেল? তোমাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে যে আমি তো দেখিয়েছিলাম অ্যারো লেফট সাইডে মাইনাস ছিল, তাহলে এবারে এটা কেন এইভাবে লেখা হয়েছে? তোমরা নিশ্চয়ই জানো ইকুয়ালস টু লেফট সাইডে যদি কেউ কোনোটা পজিটিভ থাকে তো রাইট সাইডে আসলে সেটা নেগেটিভ হয়, বা যদি ইকুয়ালস টু লেফট সাইডে কোনোটা নেগেটিভ থাকে তো রাইট সাইডে আসলে পজিটিভ হয়। ঠিক সেম জিনিস, যদি এখানটাতে আমি যেটা দেখিয়েছিলাম যে এনএ থেকে মাইনাস হচ্ছে ইলেকট্রন, তাই হচ্ছে এটা এনএ প্লাস, তো সেম জিনিসটাই তো আমি এটা লিখতে পারি না, এনএ থেকে এনএ প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, এই সেম জিনিসটাই লেখা হয়েছে এখানে, ঠিক আছে? বোঝা গেছে? আশা করছি এইরকম টাইপের প্রশ্ন কারণ নেই মনে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন। এখানটা তো যদি দেখো, এখানে দেখো 2 আছে, পজিটিভ চার্জটা কত আছে 2, আর এখানে কত আছে 3, তাহলে এটা যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা হচ্ছে কি Fe2, কিন্তু Fe2+। এবারে যদি তোমরা এটাও দেখো, ঠিক আছে, Fe2+ থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, যদি এটা ইলেকট্রনে ছেড়ে দেয়, এখানে যদি একটা ইলেকট্রন মাইনাস হয় তাহলে এখানটা থেকে আবার ইলেকট্রনটা পজিটিভ হয়ে যাবে, জাস্ট তাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। তোমরা এইটা নিয়ে কিন্তু ঘাবড়াবে না যে অ্যারো লেফট সাইডে এটা কেন মাইনাস অফ ইলেকট্রন দেয়নি, ঠিক আছে? কেন অ্যারোর রাইট সাইডে প্লাস অফ ইলেকট্রন দিয়েছে, তাহলে কি এটা বিজারণ হয়ে যাচ্ছে? একদমই নয়। অ্যারোর রাইট সাইডে যদি দেখো তোমরা প্লাস ইলেকট্রন আছে, তার মানেই জানবে সেটা জারণ হচ্ছে। অ্যারোর রাইট সাইডে যদি তোমরা দেখো প্লাস ইলেকট্রন আছে, তার মানেটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি তোমরা যদি সেই ইলেকট্রনটাকে এদিকে নিয়ে আসো তাহলে এটা মানে লেফট হয়ে যাচ্ছে, মানে এটা নেগেটিভে চলে যাচ্ছে, মানে ছেড়ে দেওয়া হচ্ছে, এটাই দেখানো হচ্ছে। তো তোমরা যদি দেখো অ্যারোর রাইট সাইডে প্লাস ইলেকট্রন আছে, তার মানে জানবে সেটা জারণ। কারণ কি? সেই ইলেকট্রনটাই তো বা সাইডে কি, অ্যারোর বা সাইডে কি সেটা মাইনাস হয়ে থাকছে, আর সেটাই তো রাইট সাইডে গিয়ে জাস্ট পজিটিভ হয়ে গেছে, এই তো জিনিস, আর কিচ্ছু নয়। তারপর যদি দেখো S2- মানে সালফারের ক্ষেত্রে যদি এর নেগেটিভ চার্জটা আছে কত -2, এবার এটাকে যদি আমি সালফারে পরিণত করতে চাই তাহলে কি করবো? দুটো ইলেকট্রন ছেড়ে দেবো। এবার এখানে -2 ইলেকট্রন লেখার থেকে আমি রাইট সাইডে যদি +2 ইলেকট্রন লিখি সেটা আমার জন্য বেশি সুবিধাজনক। প্রশ্নে কিন্তু এই টার্মটাতেই থাকবে, প্রশ্নে কি থাকবে? এই টার্মটাতে। তাই জন্য এই জিনিসটাতে দেখে কেউ কিন্তু ঘাবড়াবে না, আমি তো ভালো করে বুঝিয়ে দিলাম। অ্যারোর রাইট সাইডে প্লাস ইলেকট্রন মানেই সেটা জারণ বা অক্সিডেশন, আর অ্যারোর লেফট সাইডে যদি প্লাস ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে রিডাকশন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বিজারণ। জাস্ট নিজেদের কমন সেন্সগুলোকে যদি তোমরা একটু একটু কাজে লাগাতে পারো, এগুলো দিয়ে খুব সাধারণ বুদ্ধিগুলোকে, জাস্ট নর্মাল যে তোমরা ম্যাথমেটিক্সে করে এসছো যে অ্যারো লেফট সাইডে থাকলে, অ্যারো লেফট সাইডে যদি নেগেটিভ থাকে তাহলে অ্যারো রাইট সাইডে গেলে সেটা পজিটিভ হয়েছে, প্লাস হয়েছে, ঠিক সেই জিনিসগুলো, সেই কমন সেন্সগুলোকে তোমরা যদি একটু একটু করে কাজে লাগাও তাহলে দেখবে ফিজিক্যাল সায়েন্সটা এমন কিছু কঠিন লাগবে না। ফিজিক্যাল সায়েন্স হচ্ছে খুবই সহজ। ফিজিক্যাল সায়েন্সে বেসিক্যালি আর কিছুই থাকে না, যেটা আমরা দৈনন্দিন জীবনে করছি, আমাদের সমস্ত কিছু, এই পাখা চলছে, লাইট জ্বলছে, পড়াশোনা করছি, সব কিছু কিন্তু এই সায়েন্সেরই দান। ফিজিক্যাল সায়েন্সটা এমন কিছু জিনিস নয়, ফিজিক্যাল সায়েন্সটা বেসিক্যালি কিচ্ছু জিনিস নয়। ফিজিক্যাল সায়েন্সটাকে জাস্ট বোঝার চেষ্টা করো, জাস্ট ফিল করার চেষ্টা করো, দেখবে ফিজিক্যাল সায়েন্স তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, বিজারণ মানে হচ্ছে রিডাকশন। যে প্রক্রিয়ায় কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। রিডাকশন। বিজারণে আমি কি বলেছিলাম? এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করছে, রাইট? তো তোমরা দেখো এখানটাতে এই যে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ, ঠিক আছে? এই যে Na প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, তাহলে এখানটাতে কি হচ্ছে? Na হয়ে যাচ্ছে, কারণ কি প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাই জন্য আর মাথায় কোনো চার্জ থাকছে না। সিম্পল, এইভাবে মনে রাখতেই পারো তোমরা। তারপর Cl থেকে আমি যেটা বলছিলাম, Cl প্লাস ইলেকট্রন হলে Cl মাইনাস হয়। আবার Fe3+ প্লাস ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এখানটাতে কি হয়ে যাবে? Fe2+ হয়ে যাবে, Fe2+, তাই তো?
যদি পজিটিভ +3 এর থেকে একটা -1 করা হয় তাহলে কি হয়, আমার +2 তো হয়। সেই জিনিসটাই করেছে, আর কিছুই নেই। এইটুকু সোজা সোজা জিনিস। তো এই জিনিসগুলো আমরা কি অঙ্কে আমরা এই জিনিসগুলো শিখে এসেছি, সেই সেম বুদ্ধিগুলোকে আমরা এখানটাতেও কাজে লাগাবো, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো জারণের এখানটাতে দিয়েছে কি, আজ যা, এটা আমি যেটা দিয়ে দিয়েছিলাম আগেরটার ক্ষেত্রে, আগের পেজেও দেওয়া ছিল, সেম জিনিস দিয়েছি, আলাদা কিচ্ছু দিইনি, ঠিক আছে, ঘাবড়াবার কোনো দরকার নেই। আজ যা, এখানটাতে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, জ ফর হচ্ছে জারণ, আর অন্তস্থ জয়ে আকার যেটা লিখেছি যা, যা মানে হচ্ছে ইলেকট্রন, তুই যা মানে হচ্ছে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ছেড়ে দেওয়া। বর্জন ত্যাগ ছাড়া সবই কিন্তু একই মানে, এই ভাষা নিয়েও কেউ কিন্তু ভেবো না, ভালো ভাষাগুলো ইউজ করার চেষ্টা করবে, তাহলে করে তোমাদের কি নাম্বারটা বাড়বে, ঠিক আছে। তাহলে এখানটাতে যদি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যদি দেখো, আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কি করছি আমি একটুখানি তলে আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই হলো এখনকার মতন এই জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞাটা, এটা তোমরা নোট ডাউন করে নাও, আর এইটাকে ধীরে ধীরে অ্যাপ্লাই করতে শুরু করো, বিভিন্ন প্রশ্ন সলভ করবে, এবং এই ভিডিওগুলোকে ভালো করে তোমরা শুনবে, কোনো রকম স্কিপ করবে না, স্কিপ না করে শুনবে, দেখবে তোমরা বুঝতে পারবে ভালো করে, ঠিক আছে। তো এটাকে তোমরা নোট ডাউন করো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জারক ও বিজারক পদার্থ বলতে কি বুঝি। তার সাথে সাথে দিয়েছে জারণ আর বিজারণ দুটোই যে একই বিক্রিয়া একই সাথে ঘটছে সেটা উদাহরণ সহ বোঝাতে বলেছে। তো আমি তোমাদেরকে একটা বিক্রিয়ার সমীকরণ লিখে দিচ্ছি, ওইটা দিয়ে আমি জিনিসটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, দেন আমি তোমাদেরকে আনসারটা গুছিয়ে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টলি দেখো একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে Fe3 প্লাস Al, সেখান থেকে কি হচ্ছে Fe প্লাস Al3+। আচ্ছা আমি তোমাদেরকে কি বলেছি, জারণের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন কি করে, বর্জন করে, আর বিজারণের ক্ষেত্রে কি বলেছে, ইলেকট্রন গ্রহণ করে। তো চলো এখানে দেখো Fe3+ থেকে হয়েছে কি Fe, তাহলে ও কি করেছে, 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, কারণ কি এখানে +3+ আছে, আর এখানে কোনো চার্জ নেই, কোনো কিছু নেই, তার মানেটা কি, সে কিছু ইলেকট্রনকে গ্রহণ করেছে। সে কটা ইলেকট্রন গ্রহণ করেছে, 3টে ইলেকট্রন, +3, আর এখানে 0 আছে, তাহলে অবভিয়াসলি 0 to -3 0 to -3 করলে কত পাচ্ছি, -3। এবার -3টা আমি কী করে বোঝাবো, অবভিয়াসলি ইলেকট্রন দিয়ে। সিম্পল, এইভাবে জিনিসগুলোকে ভাবতে শেখো, এইভাবে যদি জিনিসগুলোকে ভাবতে পারো তাহলে দেখবে ফিজিক্যাল সায়েন্সটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানটাতে কী করছে, 3টে ইলেকট্রনকে কী করছে, গ্রহণ করছে, তাহলে 3টে ইলেকট্রনকে যদি গ্রহণ করে তাহলে এখানটাতে কী হবে, বিজারণ হবে, হয়ে গেল। আবার দেখো Al থেকে Al3+, এখানটাতে কি হয়েছে, এখানটাতেও 3টে ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, 3টে ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার ফলে তোর কি হয়েছে, +3 এসছে, +3, ঠিক আছে। তো তাহলে এখানটাতে কি করছে, এখানটাতে জারণ হচ্ছে, কারণ কি ইলেকট্রন বর্জন করছে, 3টে ইলেকট্রন বর্জন করছে। আশা করছি বোঝাতে পারলাম এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এখানে আমার বিজারণ আর জারণ কোনটা আমি সেটা বুঝতে পারলাম। এবার এখানটাতে দেখো Fe3+ কি করছে, 3টে ইলেকট্রন গ্রহণ করছে, 3টে ইলেকট্রন গ্রহণ করে কি করছে, ও নিজে কি হচ্ছে, ও নিজে বেসিক্যালি বিজারিত হচ্ছে, কিন্তু অপরকে কি করছে, জারিত করছে। মানে ও নিজে 3টে ইলেকট্রন গ্রহণ করলো, করে যে বিজারণটা ঘটালো, কিন্তু কি করলো, এই Al-কে জারিত করলো, তাই জন্য ওকে আমরা কি বলবো বলো তো, জারক। বোঝা গেল কেন আমি Fe3+ থেকে জারক বলছি, বোঝা গেছে। এবারে দেখো বিজারক, তাহলে আমরা কোনটাকে বলবো, Al-কে দেখো, Al এর কি হয়েছে, জারণ হয়েছে, Al তাহলে কি নিজে কি হয়েছে, জারিত হয়ে Al3+ হয়েছে, তাই তো। তাহলে Al যদি জারিত হয়ে Al3+ হয়, তাহলে Al কি করছে, মানে অ্যালুমিনিয়াম তাহলে কি করছে, এই আয়রনকেও বিজারিত করছে, তাহলে ওকে কি বলবো আমি, ওকে অবভিয়াসলি বিজারক বলবো। তাহলে কি বলবো, Al-কে আমি বিজারক বলবো। তাহলে বোঝাতে পারলাম জিনিসটা, জারণ আর বিজারণ, জারক বিজারক কি, এই জিনিসটা একটু মানুষের গোলায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা মনে রাখবে, সিম্পল উল্টোভাবে জিনিসটা মনে রাখবে। তোমাদেরকে আমি প্রথমেই বললাম, যখনই দেখবে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে তোমরা জানছো ওটা জারণ হচ্ছে, ব্যাস। আর ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ। এবার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে জারণ, এইটাকে মাথায় রাখো ফার্স্টে। ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে জারণ হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে জারণ কি, মানে সে নিজে জারিত হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে জারণ বিক্রিয়া। হলো অক্সিডেশন হলো, জারণ হলো, ইলেকট্রন ছেড়ে দিল, জারণ হলো, এইটুকু আমি বুঝলাম। জারিত হলে এটাও বুঝলাম। এবার সে যদি নিজে জারিত হয় তাহলে কি করবে, সে অপরজনকে কি করবে, তার বিক্রিয়াতে উপস্থিত অপরজনকে বিজারিত করবে, অপরজনকে বিজারিত করবে, অপরজনকে যেহেতু সে বিজারিত হতে সাহায্য করছে তাই জন্য আমরা তাই কি বলবো, বিজারক। সিম্পল, আর কিচ্ছু নেই। আর একটা জায়গায় যখন আমরা বিজারণ দেখছি, বিজারণের ক্ষেত্রে কি ইলেকট্রন
গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে সে নিজে কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে সে যখন নিজে বিজারিত হচ্ছে অপরকে কি করবে, সে জারিত করবে, তাই জন্য তাকে আমরা কি বলবো, জারক। সিম্পল। এবার আমরা তাহলে বুঝতেই তো পারলাম যে একটা তো সমীকরণ আমরা এটা দেখলাম, তাহলে এই সমীকরণটা দেখে আমরা এটাও বুঝতে পারলাম যে জারক বিজারক কাকে বলছে সেটা যেমন বুঝতে পারলাম, তার সাথে সাথে এটাও বুঝলাম যে জারণ আর বিজারণ দুটোই কিন্তু এক বিক্রিয়া একই সাথে ঘটে, আলাদা আলাদা করে ঘটতে আসলে হবে না। এখানে ধরো সাপোজ আমি দেখলাম যে কি বলে কখনো কি ঘটতে পারে, নিজেরা একবার ভাবো যে একটা সমীকরণ বানাচ্ছি যেখানটাতে Na+ এর ক্ষেত্রে জারণ হয়েছে আলাদা জায়গায়, Cl এর ক্ষেত্রে বিজারণ, এরকমভাবে তো হয় না জিনিসটা, তাই নয় কি? N এর ক্ষেত্রে জারণ হলো এক জায়গায়, Cl এর ক্ষেত্রে বিজারণ হলো এক জায়গায়, আর এরকমভাবে হয় নাকি? হয় না, দুটোকে একসাথে ঘটতে হবে তবে গিয়ে হবে। তাই জন্যই আমরা যখনই জানবো যে জারণ আর বিজারণ হচ্ছে সবসময় জানবে একসাথে ঘটে, জারণ আর বিজারণ কোনো সমীকরণে একই সাথে ঘটে। আর যে ক্ষেত্রে জারণ হচ্ছে কোনো বিক্রিয়ায়, যে জায়গাটাতে জারণ হচ্ছে মানে Fe3+ এর ক্ষেত্রে জারণ বিজারণ হচ্ছে, Fe3+ এর ক্ষেত্রে বিজারণ হচ্ছে, তাই জন্য এটা হয়ে যাবে জারক পদার্থ, কারণ সে নিজে বিজারিত হচ্ছে কিন্তু অপরকে সে জারিত করছে। সেমভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম নিজে জারিত হচ্ছে কারণ সে 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 3টে ইলেকট্রন সে ছেড়ে দিয়ে Al3+ হচ্ছে, পজিটিভ হচ্ছে, তাই জন্য সেক্ষেত্রে কি হচ্ছে, সে নিজে জারিত হচ্ছে কিন্তু অপরকে বিজারিত করছে, তাই জন্য এটা হচ্ছে বিজারক। জারক বিজারকের কনসেপ্টটা এভাবে মাথায় রাখবে, দেখবে মনে থাকবে। প্রথম মনে থাকবে না, কয়েকটা সমীকরণ ঘাটবে, নিজে নিজে কয়েকটা সমীকরণ লিখবে। আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দেবো যেখানটায় আমি শুধু বলবো জারক বিজারককে তোমরা শনাক্ত করো। 2-3টে এক্সাম্পল আমি দিয়ে দেখিয়ে দেবো যে জারক বিজারককে তোমরা শনাক্ত করবে, আর জারণ বিজারণটা দেখবে একই বিক্রি একসাথেই ঘটছে, ঠিক আছে? ওইটুকু তোমরা শনাক্ত করবে, দেখবে তখন তোমাদের কাছে জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর আর দেখবে এই জিনিসটা গোলাবে না। তো এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে, তারপরে আমি তোমাদেরকে ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি, জিনিসটা আমি লিখিয়ে দিচ্ছি ভালো করে, তারপর তোমরা ওটাকেও নোট ডাউন করে নেবে। আর এটা একটা এক্সাম্পলটাকেও তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবসময় মনে রাখবে উল্টো, যার ক্ষেত্রে জারণ হচ্ছে সে নিজে জারিত হচ্ছে, অপরকে বিজারিত করছে, তাই সে বিজারক। আমি অপরকে বিজারিত করছি, আমি অপরকে কি করছি সেইটা দিয়েই আমার কিন্তু নিজের আইডেন্টিফিকেশনটা তৈরি হচ্ছে। বোঝা গেলাম? আমি নিজে কি হলাম সেটা দিয়ে আইডেন্টিফিকেশন এখানটা তৈরি হচ্ছে না। এই জিনিসটাকে মাথায় রেখে এখানটাতে কাজে লাগাও, দেখবে হয়ে যাবে। তাই তোমরা এটা লিখে নাও, আর ভিডিওগুলোকে স্কিপ করে দেখো না, ভিডিওগুলো টানা দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো, ঠিক আছে? নোট ডাউন করো এটুকু। আচ্ছা, তোমরা এবারে আনসারটা দেখো। কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা জারক বলি, এবং যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। উদাহরণ দিয়েছি, যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই দিয়েছি, সেই উদাহরণটা একটু ব্যাখ্যা করে দিয়েছি। এক্ষেত্রে Fe3+ 3টি ইলেকট্রন গ্রহণ করে, Fe-তে পরিণত হওয়ায় সে নিজে বিজারিত হয়, কিন্তু অ্যালুমিনিয়ামকে সে কি করছে, জারিত করছে। তাই অ্যালুমিনিয়ামকে জারিত করছে, তাই Fe3+ হলো একটি জারক পদার্থ। অপরদিকে Al3টি ইলেকট্রন বর্জন করে Al3+ জারিত হয়েছে, কিন্তু Fe3+কে বিজারিত করেছে, তাই Al হলো বিজারক পদার্থ। এইটাই হচ্ছে এখানটাতে একটা উদাহরণ, যেটা আমি প্রথম কোয়েশ্চেনটা দিয়েছি, জারক ও বিজারক পদার্থ বলতে কি বোঝে। শুধু যদি ওইটুকুর আনসার দেয় তাহলে এইটুকু লিখলে হয়ে যাবে। পরেরটা যেটা দিয়েছে সেটা আমি পরের পার্টে লিখে দিচ্ছি, আগে এই আনসারটাকে ভালো করে লেখো, দেন আমি পরের পার্টটা এবার বুঝিয়ে ওটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ভালো করে আগে নোট ডাউন করো, ঠিক আছে? চটপটে নোট ডাউন করো। পরের পার্টের আনসারটা দেখো। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হলে বিক্রিয়া মাধ্যমে অপর কোনো পরমাণু বা আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাই জন্যই বলা যায় জারণ বা বিজারণ বিক্রিয়া কখনোই আলাদা ঘটছে না, তারা একই সাথে ঘটছে। জারণ ও বিজারণ বিক্রিয়া উভয়ে একসাথে ঘটছে। তাহলে এখানে উদাহরণটা দেখো, উদাহরণটা বলছে 2Fe3+ প্লাস Sn2+ থেকে হয়েছে কি 2Fe2+ প্লাস Sn4+, মানে কি আমরা Fe3+ থেকে দেখছি Fe2+ হয়েছে, মানে কি ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো দুটো Fe3+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এবার যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলেও কি হচ্ছে, বিজারণ হচ্ছে। বিজারণ হচ্ছে মানে কি ও নিজে কি একটা জারক পদার্থ। আর Sn2+ কি করছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে তারপরে কি হচ্ছে Sn4+, ঠিক আছে? Sn4+, এবার Sn4+ যেহেতু হয়ে যাচ্ছে তাহলে এখানটাতে কি হচ্ছে, জারণ হচ্ছে। এখানে তাহলে কি হচ্ছে, জারণ হচ্ছে, হলো। তাহলে ও নিজে কি বিজারক পদার্থ। এবারে এক্ষেত্রে Sn2+ এর বর্জিত কি হচ্ছে, দুটো ইলেকট্রন,
সেই দুটো ইলেকট্রনকে কি করছে, প্রত্যেকটা Fe3+ গ্রহণ করছে, দুটি ইলেকট্রন গ্রহণ করে প্রতিটি Fe3+ Fe2+ পরিণত হয়। তাহলে আমরা কি বলেছিলাম সংজ্ঞাটায়, যে এখানটাতে এই যে জারণ ও বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, এখান থেকে কি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা আয়ন যে ইলেকট্রনটাকে বর্জন করে জারিত হচ্ছে সে নিজে, সেই ইলেকট্রনটাই গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত অপর কোনো পরমাণু বা আয়ন সে নিজে কি হয়, বিজারিত হয়। তাই জন্যই বলা হয় যে জারণ ও বিজারণ একসাথেই ঘটছে। সেটাই উদাহরণ সহ আমি বুঝিয়ে দিলাম। এই উদাহরণ সহ এভাবে তোমরা যদি শুধু সেকেন্ড কোয়েশ্চেনটা আসে তাহলে শুধু সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করবে, আর যদি ফার্স্ট কোয়েশ্চেন এবং সেকেন্ড কোয়েশ্চেন দুটোই আসে তোমরা দুটো চাইলে আলাদা আলাদা উদাহরণ দিও, কিংবা তোমরা চাইলে একই উদাহরণ দিয়ে দুটোকে ব্যাখ্যা করে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে দুটো আলাদা আলাদাভাবে দেখিয়ে দিলাম। তোমরা এটাকে ভালো করে নোট ডাউন করে রাখো, যাতে তোমরা পরীক্ষা আসলে এটাকে ভালো করে লিখতে পারো। এটা কিন্তু কনসেপ্ট বোঝার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো চটপট এটাকে তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। আচ্ছা, এইবারের কোয়েশ্চেনটা দেখো। এইবারের কোয়েশ্চেনটা বলছে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে তোমরা কি বুঝবে। দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি বলে বা ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী হচ্ছে অত্যন্ত সক্রিয় যে সমস্ত ধাতু, তারপর হচ্ছে কম সক্রিয়, তার থেকে একটু তুলনামূলকভাবে কম সক্রিয়, তারপর হচ্ছে একদমই কম সক্রিয় ধাতু। সেই ধাতুগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে যে শ্রেণীটা পাবো সেটাই হচ্ছে কি ধাতুর সক্রিয়তা শ্রেণী। ঠিক আছে, তো ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বোঝা যায়, জল, O2 এবং লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানোর প্রবণতা অনুসারে ধাতুগুলোকে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুযায়ী সাজালে যে শ্রেণীটি আমরা পাচ্ছি তাকেই আমরা কি বলছি, ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। আশা করছি বোঝা গেছে। তাহলে আমরা কাকে বলছি তড়িৎ রাসায়নিক শ্রেণী, জল, O2 বা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করার প্রবণতা অনুযায়ী যদি আমরা ধাতুগুলোকে সাজাই তাহলে যেগুলো অতিরিক্ত সক্রিয় হবে সেগুলো থাকবে একদম উপরে, যেগুলো তুলনামূলকভাবে কম সেগুলো থাকবে তার নিচে, আর যেগুলো একদম কম সেগুলো একদমই নিচে যাবে। যেমন দেখো এখানটাতে দিয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম আর সোডিয়াম। মনে রাখবে পটাশিয়াম, ক্যালসিয়াম আর সোডিয়াম এগুলো হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু। ঠিক আছে, KCANA। ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু। তারপর হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস মানে আয়রন, তারপরে হচ্ছে টিন, SN মানে টিন, আর PB মানে হচ্ছে লেড। ঠিক আছে, এইগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। তারপরে হচ্ছে H, হাইড্রোজেন। হাইড্রোজেন থাকছে, আর হাইড্রোজেনটাকে আলাদাভাবে মার্ক করার কারণটাকে আমি বলে দিচ্ছি। তার নিচে থাকছে কপার, Hg, Ag, Au। কপার তো আমরা জানি Hg মানে হচ্ছে পারদ বা মার্কারি, আর অরাম মানে Au হচ্ছে অরাম মানে হচ্ছে সোনা, আর Hg মানে হচ্ছে রূপো, আর্জেন্টাম। ঠিক আছে, আর্জেন্টাম মানে সিলভার বা রূপো। ঠিক আছে, এবার দেখো নিম্ন সক্রিয় ধাতু যেগুলোকে দেখছো সেইগুলো কি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে নিম্ন সক্রিয় ধাতু যে চারটে আমরা Cu, Hg, Ag, Au মানে হচ্ছে এগুলো হচ্ছে ধাতুর মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেইগুলো এই হাইড্রোজেনকে কি করছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। কিন্তু দেখো এই যে মধ্যম সক্রিয় ধাতু যেগুলো রয়েছে বা অত্যন্ত সক্রিয় ধাতু যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে বিক্রিয়া মাধ্যমে। তাই জন্য বলা হচ্ছে যে এইগুলো, তাই জন্য এই যে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে যেহেতু, তাই জন্য এই হাইড্রোজেনের ওপরে এগুলো রয়েছে, তাই জন্য এগুলো অত্যন্ত সক্রিয় বা মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে পড়ছে। তাহলে আশা করছি বোঝা গেছে যে এগুলো কিসের জন্য হাইড্রোজেনটাকে আলাদা করে মার্ক করেছি এবং এগুলোর মধ্যে কোনটা কোথায় পড়ছে। এই জিনিসটাকে, এই চারটাকে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবে। অত্যন্ত সক্রিয় আর নিম্ন সক্রিয়টা মনে রাখতে পারলে মধ্যম সক্রিয়টা মনে রাখার কোনো চাপই হবে না, তাই না? একটু ভালো করে এটা পড়বে, এটা পড়লেই ভালো করে মনে থাকবে। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা কখনোই ভুলবে না, এই চারটা সবসময় মনে রাখবে। জানবে চারটে ধাতু, যে চারটে ধাতু কপার, পারদ, তারপরে হচ্ছে আর্জেন্টাম মানে সিলভার, তারপর হচ্ছে সোনা, অরাম। এই চারটে জানবে সবসময় নিম্নতে পড়ে, আর একদম ওপরে জানবে পড়ে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তারপরে যেগুলো আসে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস মানে হচ্ছে আয়রন, টিন, লেড এইগুলো পরপর পড়ে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে টিন, লেড। ব্যাস এই কটা, এই ছটা একটু মনে রাখবে, এই ছটা হচ্ছে মধ্যম সক্রিয়। ব্যাস এগুলো মনে রাখলেই তোমাদের হয়ে যাবে তড়িৎ রাসায়নিক শ্রেণী। ঠিক আছে, এটা থেকে অতটা প্রশ্ন ক্লাস 10-এ না আসলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তড়িৎ রাসায়নিক শ্রেণী। এটা পরবর্তীকালে হায়ার স্টাডিজে তোমরা যারা পড়বে সায়েন্স নিয়ে তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটাকে ভালো করে বোঝবার চেষ্টা করো এবং এটাকে মানে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। তো চলো এটাকে ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে।
রাসায়নিক শ্রেণীর এবার আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে নেব। দেখো, ফার্স্টে বলছে এই শ্রেণীতে যে ধাতু যত উপরে থাকে তার বিজারিত হওয়ার অর্থাৎ ক্যাটায়নে রূপান্তরিত হওয়ার প্রবণতা বেশি। মানে হচ্ছে যেগুলো অত্যন্ত সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো কি করে ক্যাটায়নে নিজেদেরকে পরিণত করতে চায় বেশি মাত্রায়। কারণ কি, এগুলোর ক্ষেত্রে একদম সর্বস্তকে কি একটা ইলেকট্রন থাকে, তখন সেগুলোই কি করে তারা চায় যে তারা ওগুলোকে ছেড়ে দিয়ে একটা কি করতে চায়, তারা নিজেদেরকে একটা সুস্থিত অবস্থায় নিয়ে যেতে চায়। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে সক্রিয়তা খুব বেশি হয়, তাই এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তার পরের পয়েন্টে যেটা বলছে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত ধাতুগুলো থাকে তারা কি করতে পারে, লঘু অ্যাসিড মাধ্যমে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। কিন্তু হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলো যেমন কপার, Hg, Ag, Au, এইগুলো কিন্তু হাইড্রোজেনকে কখনোই লঘু অ্যাসিড মাধ্যমে বিক্রিয়ায় এরা কি করতে পারছে না, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারছে না। আরেকটা যেটা থার্ড পয়েন্ট বলছে এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকে মানে হচ্ছে অতি সক্রিয় যে ধাতুগুলো থাকছে সেগুলো তার নিচের দিকে যে ধাতুগুলো থাকছে, সাপোজ আমি যদি ধরি পটাশিয়াম ক্যালসিয়াম, এই যে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আছে তার নিচের দিকে আমরা কাকে পাচ্ছি, Mg, তারপর হচ্ছে Al, Zn, এদেরকে পাচ্ছি। তো আমি যদি বলি যে সোডিয়াম কিন্তু Zn-কে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু Zn মানে জিঙ্ক কিন্তু কখনোই সোডিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে ধাতু যত উচ্চতর স্থানে থাকছে সেগুলো তার নিম্নতর স্থানে অবস্থিত ধাতুগুলোকে অ্যাসিড মাধ্যমে কি করছে, প্রতিস্থাপিত করতে পারে। কিন্তু নিম্নতর স্থানে অবস্থিত ধাতুগুলো কখনোই তার উচ্চতর স্থানে অবস্থিত ধাতুগুলোকে বিক্রিয়া মাধ্যমে প্রতিস্থাপিত করতে পারছে না। এই কটাই হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো। তড়িৎ রাসায়নিক শ্রেণী বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো পড়ে রাখবে। এগুলো কিন্তু খুব কাজে দেয়, এগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে হবে এর কোনো দরকার নেই। এগুলো তোমাদের বোঝার জন্য দরকার, চ্যাপ্টারটাকে বোঝবার জন্য। চ্যাপ্টারটাকে যদি তোমরা ভালোবাসো, সত্যি তোমরা যদি এই ফিজিক্যাল সায়েন্সকে ভালোবাসো, তোমরা যদি চ্যাপ্টারটাকে ভালোবাসো, তাহলে তোমরা এই চ্যাপ্টারের এই কোয়েশ্চেন্সগুলো তোমরা করবে শুধুমাত্র নিজেদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা পরীক্ষার খাতায় যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলোকে তোমরা ইজিলি নামাতে পারবে। তাই পরীক্ষায় প্রশ্ন আসবে কি আসবে না সেটা আমরা জানি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে এই কোয়েশ্চেনগুলোকে আনসারগুলো জানাটা খুবই দরকার। ঠিক আছে, তাই তোমরা এই আনসারগুলোকে ভালো করে পড়বে এবং চেষ্টা করো যতটা সম্ভব ফিজিক্যাল সায়েন্সটাকে ফিল করার চেষ্টা করো। ঠিক আছে, তো তোমরা এই আনসারটাকে ভালো করে খাতায় চটপট লিখে নাও। ঠিক আছে, এবারে আমি তোমাদের জন্য তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপস্থিত সমস্ত ধাতুগুলো কিভাবে H2 উৎপন্ন করতে পারে আর কারা পারে না সেইটা সম্পূর্ণটা আমি এটা চার্টে সাজিয়ে নিয়ে এসেছি। এই চার্টটা তোমরা ভালো করে লিখে মুখস্থ করে নাও, দেখবে এই চার্টটা তোমাদের মনে থাকবে পরীক্ষার সময় অবধি, পরীক্ষার পরেও দেখবে এই চার্টটাকে যদি তোমরা ভালো করে করো তাহলে এই চার্টটা তোমাদের মনে থাকবে। এই চার্টটা কিন্তু খুবই হেল্পফুল। ঠিক আছে, তো তোমরা এইটাকে একটু নোট ডাউন করে নাও। তোমাদের জন্য পরের কোয়েশ্চেনটা কি এনেছি দেখো, থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতিটা দেখো। আমি তোমাদেরকে থার্মিট পদ্ধতির উল্লেখ আগের দিনের ক্লাসে করেছিলাম। অ্যালুমিনিয়ামকে আমরা এই কাজে ব্যবহার করি, কিন্তু কিভাবে ব্যবহার করি সেটার ব্যাখ্যাটা দেখো। উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে। যখন হাই টেম্পারেচার থাকে তখন অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি থাকছে। ঠিক আছে, তাহলে মানে কি, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে তখন বাইন্ড করে থাকছে, একটা বন্ডিং তৈরি করছে ওরা, কি সেটা Al2O3। ঠিক আছে, এই কম্পাউন্ডটা ফর্ম করছে বা এই যৌগটা ফর্ম করে। এবারে কি বলছে, এর চেয়ে মানে অ্যালুমিনিয়ামের চেয়ে কম তড়িৎ ধনাত্মক ধাতু যেগুলো, সেগুলোর অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ যদি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে ওই অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। একে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। ঠিক আছে, এই বিক্রিয়া প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। এবার এই যে বলেছে কম তড়িৎ ধনাত্মক ধাতু, এই ধাতু কোনগুলো হতে পারে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো। ঠিক আছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe বা আয়রন, ঠিক আছে, এইগুলো থাকে।
তো এইগুলো হচ্ছে সেইগুলোর উদাহরণ, যে কম তড়িৎ ধনাত্মক ধাতু কোনগুলো। এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলা হয়। আর উষ্ণতাটা মনে রাখবে, একটু ইম্পর্টেন্ট আছে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর একটা জেনারেলাইজড ইকুয়েশন হচ্ছে M2O3 + 2Al, যেখান থেকে 2M + Al2O3 তৈরি হচ্ছে। তোমরা জানোই যে এখানটা এই জেনারেলাইজড ইকুয়েশনসগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের জাস্ট এম এর জায়গায় অন্যটা ধাতু বসিয়ে দিলে বিক্রিয়াটা তোমরা নামাতে পারবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। জাস্ট একটা ইকুয়েশন মনে রাখলে অন্যান্য অনেক ইকুয়েশনস তোমরা এখান থেকে নামিয়ে দিতে পারবে। থার্মিট পদ্ধতির অন্যান্য ধাতু দিয়ে ইকুয়েশনসগুলো তোমরা এখান থেকে নামাতে পারবে। লাইক দেখো যে Fe2O3 + 2Al, সেখান থেকে আমরা পাচ্ছি 2Fe + Al2O3। তো এইভাবেই আমরা ইকুয়েশনগুলো বের করতে পারি, ঠিক আছে? তো তোমরা একটা ভালো করে লিখে নাও। এরপরে আমি তোমাদের দেখাবো থার্মিট পদ্ধতিতে আমরা কি করে আয়রন নিষ্কাশন করি। আয়রন নিষ্কাশনের জন্য কি কি শর্ত আছে সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে এটা চটপট লিখে নাও। দেখো থার্মিট পদ্ধতিতে আমরা কিভাবে আয়রন নিষ্কাশন করে থাকি সেইটা এবার আমি দেখিয়েছি এই প্রশ্নটাতে। ভর হিসেবে 3:1 অনুপাতে যদি আমরা রেড হেমাটাইট এবং অ্যালুমিনিয়ামকে মিশিয়ে সিলিকন নির্মিত তাপসহ মুচির মধ্যে ম্যাগনেসিয়াম গুঁড়ো আর হচ্ছে বেরিয়াম অক্সাইডের মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানোর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং Fe2O3 Al দ্বারা বিজারিত হয়, ঠিক আছে? Fe2O3 কি হচ্ছে Al দ্বারা বিজারিত হয়ে Fe-তে পরিণত হয়। গলিত আয়রন মুচির ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসে। এবারে উৎপন্ন গলিত আয়রনকে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটা দিয়ে দিয়েছে, আর এটাকে বলা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। এটা একটা প্রশ্ন আসতে পারে যে থার্মিট ওয়েল্ডিং কী, বা থার্মিট ওয়েল্ডিংকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। তো যদি তোমাদের প্রশ্ন আসে যে থার্মিট ওয়েল্ডিং কি, বেসিক্যালি এই যে থার্মিট পদ্ধতি কীভাবে আয়রন নিষ্কাশিত করি এবং সেই গলিত আয়রনকে যে আমরা তোমরা রেল লাইন বা ট্রাম লাইন এই সমস্ত লাইনের যে ভাঙা অংশ বা জাহাজের ভাঙা অংশগুলোকে জোড়া দেওয়ার কাজে গলিত কেন ইউজ করা হচ্ছে, গলিতটাকে ইউজ করা তার কারণ হচ্ছে সেটা তখন নরম থাকে, নরমটা দিয়ে ভাঙা অংশগুলো জোড়া দিতে সুবিধা হয়, তাই জন্য গলিত আয়রনটাকে ইউজ করা হয়, তাই এটাকে বলে থার্মিট ওয়েল্ডিং। তার ইকুয়েশনটাও দিয়ে দিয়েছি। শুধু এই কয়েকটা ইনফরমেশনগুলো মনে রাখবে, যেমন ভর হিসেবে 3:1 অনুপাতে রেড হেমাটাইট কি, আয়রনের আকরিক Fe2O3, আর অ্যালুমিনিয়াম কি মেশানো হয়, সিলিকা নির্মিত তাপসহ মুচির মধ্যে ম্যাগনেসিয়াম গুঁড়ো আর BaO2 মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে কি প্রচুর তাপ উৎপন্ন, কতটা তাপ উৎপন্ন হয়, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তার ফলে কি ঘটনা ঘটছে, Fe উৎপন্ন হচ্ছে। সেই যে এবার বিক্রিয়াটা, তার ফলে থার্মিট ওয়েল্ডিং কীভাবে ইউজ করা হচ্ছে সেই সমস্তটা এইখানটাতে আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। তো এইটাকে তোমরা ভালো করে লিখে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? গলিত ধাতুই থার্মিট ওয়েল্ডিংটা থেকে প্রশ্ন দেয়, অনেক সময় টানটা তুলে প্রশ্ন দিয়ে দেয়, তো খুব বি কেয়ারফুল, আর এটাকে ভালো করে তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা ডাউট জানিও, ঠিক আছে? কমেন্ট সেকশানে সেই ডাউটটা তোমরা জানিও, এটা তোমরা লিখে নাও। এরপরের কোয়েশ্চেনটা দেখো, ধাতু নিষ্কাশনের কার্বন বিজারণ পদ্ধতিটি লেখো। এটা যে নীতিটা, কার্বন বিজারণ পদ্ধতির যে নীতিটা, সেটা আমি এখানে লিখিয়েছি। তার সাথে সাথে জিঙ্ককে কীভাবে আমরা নিষ্কাশন করি এই পদ্ধতিতে সেটাও লিখে দিয়েছি। দেখো আনসারটা, ধাতুর সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি অবস্থিত কোন কোন ধাতুগুলো থাকছে, যেমন Zn, Fe, Pb মানে হচ্ছে জিঙ্ক, আয়রন, লেড প্রভৃতি ধাতুর অক্সাইডকে বিশেষ চুল্লিতে উচ্চ উষ্ণতায় কোকচূর্ণ দ্বারা বিজারিত করে ধাতুর নিষ্কাশন করা হয়। জিঙ্ক নিষ্কাশন, প্রথমে জিঙ্ক ব্লেন্ডকে, মানে জিঙ্ক নিষ্কাশনের যে পদ্ধতিটা সেটা আমি দিয়েছি। তাহলে এখানটাতে মানে মেইনলি কাদেরকে ইউজ করা হয়, কোন ধাতুর অক্সাইড থেকে আমরা ধাতু পাচ্ছি, মধ্যম সক্রিয় যে ধাতুগুলো, মানে জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে লেড। এবার আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ জিঙ্কেরটা আমি দিয়ে দিয়েছি, এটা অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিঙ্ক নিষ্কাশন ইম্পর্টেন্ট। দেখো প্রথমে জিঙ্ক ব্লেন্ডকে কি করছে, জিঙ্ক অক্সাইডে মানে হচ্ছে ZnO-তে পরিণত করছে, ঠিক আছে? কীভাবে পরিণত করছে সেটা দেখে নেবে, এখানে ইকুয়েশন লেখা আছে। তারপরে কি করেছে, সেই ZnO-কে কোকচূর্ণ সহ 1300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যে বলেছিলাম বিশেষ চুল্লিতে, ঠিক আছে? বিশেষ চুল্লিতে উচ্চ উষ্ণতা, সেটাই করেছে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টু 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতাটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে, উষ্ণতাটা খুবই ইম্পর্টেন্ট, উষ্ণতাটা লিখে দেবে কিন্তু অবশ্যই। তারপর হচ্ছে উষ্ণতায় বিশেষ চুল্লিতে উত্তপ্ত করা হলে ZnO ধাতব জিঙ্কে পরিণত হয়। তারপরে কি হচ্ছে, কার্বন মনোঅক্সাইড গ্যাস তার সাথে সাথে উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা দেখে নেবে। তাহলে এখানটাতে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা জিঙ্কের ZnOকে আমরা যদি কোকচূর্ণ সহ উত্তপ্ত করছি, তাহলে আমরা কি পাচ্ছি, জিঙ্ক তো পাচ্ছি, তার সাথে সাথে কার্বন মনোঅক্সাইড গ্যাস পাচ্ছি। ঠিক আছে, কোকের অসম্পূর্ণ দহনে উৎপন্ন, কোক যদি অসম্পূর্ণ দহন হয়, মানে সম্পূর্ণ দহন তো ঠিক আছে, যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে কি হয়, CO গ্যাস উৎপন্ন হচ্ছে। সেই CO গ্যাস যদি ZnOর সাথে বিক্রিয়া করা হয় তাহলেও কিন্তু আমরা জিঙ্ক পাচ্ছি। ঠিক আছে, তাহলে ZnO প্লাস CO থেকে আমরা Zn প্লাস CO2 পাচ্ছি। এই বিক্রিয়াটাও দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এটা ভালো করে তোমরা দেখে লিখে নেবে, এটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আজকে ধাতব নিষ্কাশন এবং জারণ বিজারণের এই সেকেন্ড পার্টের লাস্ট কোয়েশ্চেন আমরা এবার দেখে নিতে চলেছি। লাস্ট কোয়েশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের মূল নীতিটি কি। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা কাদের ক্ষেত্রে ফার্স্টলি অ্যাপ্লিকেবল সেটা আমাদের জানা দরকার। তড়িৎ সক্রিয় শ্রেণীর যে সমস্ত উচ্চ সক্রিয় ধাতু আছে, মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এদের ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। তাই তাদের ক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে কি করি, এই ক্ষেত্রে উপযুক্ত তড়িৎদ্বার নেওয়া হয়। সেই উপযুক্ত তড়িৎদ্বারে ধাতুর কি করা, ধাতুর গলিত ধাতুর হাইড্রোক্সাইড বা ক্লোরাইডকে আমরা নিই। এবার তার ফলে কি হচ্ছে দেখো, ক্লোরাইডকে নেওয়ার ফলে গলিত ধাতব ক্লোরাইড বা হাইড্রোক্সাইডের বিয়োজন হয়। বিয়োজনের ফলে যে উৎপন্ন হয় যে ধাতুটা, সেইটার বিজারণের ফলে আমরা পাচ্ছি মুক্ত যে ধাতুটা, প্রকৃতিতে মুক্তভাবে আমরা পাই তো এগুলোকে, তাই মুক্ত ধাতুটা আমরা পেয়ে যাচ্ছি কোথায়, ক্যাথোডে। এবার দেখো এটা সংজ্ঞাটা কি বলছে দেখো, উচ্চ সক্রিয় ধাতুগুলোকে উপযুক্ত তড়িৎদ্বার সহ এদের গলিত ক্লোরাইড বা হাইড্রোক্সাইড যৌগের তড়িৎ বিশ্লেষণ করে ধাতুর নিষ্কাশন করা হয়। আমি প্রথমেই বললাম উচ্চ সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে করায়, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তড়িৎ প্রবাহের ফলে গলিত ধাতব ক্লোরাইড বা হাইড্রোক্সাইডের বিয়োজনে উৎপন্ন ধাতব ক্যাটায়নটি ক্যাথোডে গিয়ে কি করছে, উৎপন্ন ধাতব ক্যাটায়নটি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও মুক্ত ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, এভাবে আমরা কি পাচ্ছি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুটাকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার ধাতুটা তো আমরা পাচ্ছি, কিন্তু এখানটাতে কিছু বিক্রিয়াও হয়। কি বিক্রিয়া, প্রথমে দেখো MClN। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি কি Mn প্লাস প্লাস NCl মাইনাস। আর হাইড্রোক্সাইড বলতে কাকে বোঝে, বেসিক্যালি OH মাইনাস কে, তো MOH হলেন Mn প্লাস প্লাস NOH মাইনাস। ক্যাথোড বিক্রিয়া যেটা হয় সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, বিজারণের যে বিক্রিয়াটা হয় সেটা একটু দেখে নেবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় আমি আগেই বলে দিয়েছি, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, এটা কীভাবে মনে রাখবে সেটাও আমি বলে দিয়েছি। তো ক্যাথোডে কীভাবে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, সেইটা তোমরা এখান থেকে লিখে নাও। তাহলে আজকের লাস্ট কোয়েশ্চেন এখানে কমপ্লিট হচ্ছে। আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট হচ্ছে। তোমরা এই আনসারটাকে ভালো করে লিখে নাও এবং যা যা কোয়েশ্চেন আমি আজকে লিখিয়েছি সেই কোয়েশ্চেন্সগুলোকে ভালো করে পড়তে থাকো, ভালো করে স্টাডি করতে থাকো, তাহলে আমাদের আজকের পার্টের কোয়েশ্চেন্স মোটামুটি রেডি হয়ে যাবে। এরপর আমি তোমাদের একদম লাস্ট ডেতে তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতন ক্লাস এখানেই এন্ড হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসগুলোকে কোনোরকম স্কিপ না করে সমস্ত ক্লাস ভালো করে মন দিয়ে দেখো এবং নোটসগুলো তৈরি করে পড়া করতে থাকো। দেখবে সব পড়া তোমাদের ঠিক মনে থাকবে, আর পরীক্ষার সময় তোমরা তাহলে ইজিলি ভালোভাবে আনসারগুলো নামিয়ে আসতে পারবে এবং একটা ভালো মার্কস করে আনতে পারবে। ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো এবং তোমাদের যে সমস্ত ডাউটসগুলো থাকবে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাই।